আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমাদের উদ্ভাস পরিবারের সঙ্গী সাথীগণ, তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম আমি যে তৃতীয় উইকলি পর্যন্ত তোমাদের অভিজ্ঞতা কি, তোমরা কি কি সমস্যা ফেস করতেছো এবং এই জার্নিতে এখন পর্যন্ত তোমাদের কি কি উপলব্ধি আছে। এবং আমি তোমাদের সাথে কথা দিছিলাম তোমাদের এই যে প্রবলেমগুলো আছে এগুলো নিয়ে আমরা একটা আলোচনার আয়োজন করব। দেখতে পাচ্ছ আমার সাথে তোমাদের বাবলা ভাইয়া এবং তোমাদের সিফাত ভাই উপস্থিত আছে এবং তোমাদের যতগুলো প্রশ্ন ছিল সেখান থেকে একদম গুরুত্বপূর্ণ যেসব প্রশ্ন আছে এবং ধরো ওই যে আমরা অনেক সময় ক্রস ম্যাচ করি না, ধরো একটা প্রশ্ন অনেকেই তোমরা জানতে চাইছো, সেখান থেকে আমরা একটাই নিছি। এগুলো নিয়ে আমরা আজকে বসছি, আলাপ করবো তোমাদের সাথে, একদম মন খুলে কথা হবে। তো তোমাদের ভাইদের মতামত শুনবো, আমি নিজের মতামত দিব। আমরা চেষ্টা করব আমাদের আলোচনার মাধ্যমে তোমাদের যে সমস্যাগুলো আছে সেগুলোকে প্রপারলি একটু সলভ করার, তাই না সিফাত? হ্যাঁ, একদম। তাহলে কি কি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব? প্রশ্ন তো আসলে প্রশ্নের তো শেষ নাই, প্রশ্নের অভাব নাই। তো এখন প্রশ্ন তোমরা অনেকগুলাই করেছো, সেগুলোর মধ্যে থেকে যেমনটা ভাইয়া বলতেছিল হাইলাইটেড কোয়েশ্চেন গুলা বা ধরো কমন কিছু কোয়ারিজ থাকে তোমাদের, সেগুলো নিয়ে আলাপ করব। তো আমরা প্রথমে আসলে বাবলা ভাইয়ার কাছে একটা প্রশ্ন আছে যে জিকে লেকচার অনুযায়ী যেরকম প্রশ্ন করা হয়, তো এত ডিপলি প্রশ্ন ভালোভাবে উত্তর করা কঠিন। সো কোয়েশ্চেনের ডেপথের লেভেলটা নিয়ে ওদের একটা কোয়ারিজ ছিল। থ্যাংক ইউ সিফাত ভাই। আমি প্রশ্নের সাথে আরেকটা প্রশ্ন দুটো একসাথে অ্যান্সার করতে চাই। আরেকটা প্রশ্ন যেটা করেছে আরেকজন আমাদের প্রিয় স্টুডেন্ট, যে আমরা জিকে পড়ানোর টাইমে অনেক কিছু স্কিপ করতে বলি, আবার আমাদের ডেইলি উইকলি এক্সামে দেখা যাচ্ছে ওই স্কিপ করতে বলা অংশ থেকেও প্রশ্ন চলে আসছে। তো দুটো জায়গা থেকে আমি অ্যান্সার করার চেষ্টা করি। প্রথম কথা, আমাদের ডেইলি এবং উইকলি এখানে মোটামুটি আমাদের সিলেবাস যতটুকু সবটুকুই কভার করা হয়। একটা জিনিস খেয়াল করে দেখবে, আমাদের যে প্রিপারেশন বুক, যেটা আমাদের প্রস্তুতির মূল সহায়ক, বাংলাদেশ বিষয়গুলির প্রিপারেশন বুক এবং আন্তর্জাতিকের প্রিপারেশন বুক, এখানে অনেক তথ্য থাকে। যখন আমরা ম্যারাথন ক্লাসে চলে যাই, তার স্লাইডে এবং ক্লাসে তার থেকে তথ্য কমে আসে। অফলাইন ক্লাসে গেলে দেখবে আরও কমে আসছে। তার মানে তুমি যদি পুরো বই পড়তে পারো আলহামদুলিল্লাহ, খুবই ভালো, এর উপরে তো কোনো কথা নাই। কিন্তু যদি আমরা লজিক্যালি চিন্তা করি, পুরো বই কারোর পক্ষে পড়া সম্ভব না। ইভেন আমিও এত বছর ধরে জিকে পড়াচ্ছি, আমি হয়তো বইটার খুব বেশি হলে 30 থেকে 40% জানি। ইভেন কাউসার ভাইও হয়তো বইয়ের 100% জানে না। আমরা যতই দিনই পড়াই না কেন 100% একটা বই শেষ করা সম্ভব না। আমরা ম্যারাথনে ইম্পর্টেন্ট জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করি, অফলাইন ক্লাসে তার ভেতর থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোনগুলো সেটা হাইলাইট করার চেষ্টা করি। তো ওই জন্য তোমার প্রথম টার্গেট হবে অফলাইন ক্লাসে কতটুকু পড়ানো হচ্ছে সেটা কমপ্লিট করা, এবং তারপরে তোমার কাজ হবে ম্যারাথনে কতটুকু হয়েছে সেটা কমপ্লিট করা। যদি তোমার কমপ্লিট হয়ে যায়, দেন তুমি আমাদের পড়ার বাইরেও ওপেন সিলেবাসে তুমি যাইতে পারো, কোনো সমস্যা নাই। এখন দেখো, ঢাকা ভার্সিটি বা অন্যান্য ভার্সিটি যখন প্রশ্ন করবে, তখন একটা টপিক বা একটা চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন হয়। এক টপিক বা একটা চ্যাপ্টার থেকে একাধিক প্রশ্ন ঢাকা ভার্সিটি করে না। জিকেতে 30টা প্রশ্ন, বাংলাদেশ থেকে সর্বোচ্চ 15টার মতো প্রশ্ন, আন্তর্জাতিক থেকে 15টার মতো। গত বছর আমরা দেখছি বাংলাদেশ থেকে 11টা প্রশ্ন আসছে, আন্তর্জাতিক থেকে 19টা প্রশ্ন আসছে। তার মানে আমাদের তো চ্যাপ্টারই আছে 12টা, আবার এই চ্যাপ্টারগুলোর ভিতরে অনেক টপিক আছে। একটা টপিক থেকে কখনোই মাল্টিপল কোয়েশ্চেন আসে না। তো যখন আমার কাছে একটা চ্যাপ্টার থাকবে, সেখান থেকে যখন একটা প্রশ্ন করতে হবে, আমি কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্নটাই পিক করব। কিন্তু উদ্ভাসে তুমি একটা চ্যাপ্টার পড়ার পরে সেটার উপরে ডেইলি পরীক্ষা দিচ্ছ, উইকলি পরীক্ষা দিচ্ছ, সেটা আবার অনলাইন ভার্সন আছে, অফলাইন ভার্সন আছে, আবার মান্থলি পরীক্ষা দিবা, প্র্যাকটিস এক্সাম আছে। সব মিলিয়ে 12, 15, 20টার মতো সেটের প্রশ্ন করতে হয়। প্রশ্নের সংখ্যায় যদি চলে যাও, একটা চ্যাপ্টারে আমাদের 600-700টা প্রশ্ন করতে হয়, এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইউনিক হয়। আমরা রিপিটেড প্রশ্ন করি না, এটা আমাদের ইউনিকনেস। তাহলে তুমি যখন মেইন পরীক্ষা দিতে যাবা, তুমি চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্নটা তুমি অ্যান্সার করতে হবে ওখানে। কিন্তু উদ্ভাসে যেহেতু 600-700 প্রশ্ন, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্নটাও আসবে, সবচেয়ে কম গুরুত্বপূর্ণ প্রশ্নটাও আসবে। একটা কথা আমরা টক শোতে আমি আর কাউসার ভাই বলছিলাম যে তোমাকে এখানে প্রস্তুত করা হবে যুদ্ধের ময়দানের জন্য। যুদ্ধ তোমার জন্য সহজ হবে, এই প্রস্তুতি তোমার জন্য একটু কঠিন। তুমি যদি কঠিন প্রস্তুতি না নাও, তাহলে সহজ প্রস্তুতি তোমার কাছে কঠিন মনে হবে। এই জন্য খুব সহজ করে বলতে গেলে, জিকেতে 30-এ 30 পাওয়ার তো দরকার নেই। 20 থেকে 22 নাম্বার পাওয়া অনেক ভালো নাম্বার, 25 পাওয়া আলহামদুলিল্লাহ ভালো। তুমি যদি উদ্ভাসের ডেইলি উইকলিতে ভালো নাম্বার তুলতে পারো, তোমার ফাইনাল পরীক্ষায় ভালো নাম্বার পাবা, তাতে কোনো সন্দেহ নেই। বাট কোনো কারণে তোমার আলটিমেট গোল যদি থাকে ফাইনালে ভালো নাম্বার পাওয়া, সেই কারণে যদি কিছু টপিক যদি তুমি স্কিপ করো, এখানে যদি 2-4 নাম্বার তোমার কমও আসে, ইটস পার্ট অফ ইউর ব্রডার স্ট্র্যাটেজি। তুমি মোটেও পিছিয়ে যাচ্ছ না, কনফিডেন্স হারানোর কিছু নেই। আমাদের গাইডলাইনই ফলো করো। ম্যারাথনে আমরা যতটুকু গাইডলাইন দিচ্ছি এবং অফলাইন ক্লাসে যা দিচ্ছি, আমার মোটামুটি মনে হয় মাস্টার প্রশ্ন ব্যাংক, ম্যারাথন ক্লাস এবং সেই সাথে অফলাইন ক্লাস, এর সাথে মিলাই প্রিপারেশন বুকের যতটুকু কভার হচ্ছে সেইটুকু পড়তে পারলেই মোর দ্যান ইনাফ। এটার জন্য যদি তুমি উইকলি বা ডেইলি উদ্ভাসের এক্সামে 2 নাম্বার কমও পাও, তাতেও কোনো সমস্যা নেই। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ বাবলা। এই কথার সাথে কানেক্ট করে আমি একটা কথা একটুখানি বলি, যেটা আমি ওদেরকে সব সময় অফলাইনে অনলাইনে সব জায়গায় বলার চেষ্টা করতেছি। সেটা হচ্ছে, ওরা যেন কোনোভাবেই ডেইলি এক্সামের জন্য আলাদা করে না পড়ে।
ইনফ্যাক্ট আমরা যে জিনিসটা আসলে ডেইলি এক্সামের যে পারপাসটা, দুইটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ পারপাস আছে। নাম্বার ওয়ান, ও আসলে ক্লাস করে কতটুকু বুঝছে সেটার একটা পরিচয় পাওয়া। মানে আমি যদি একটা টপিক নিজে থেকে পড়ে পরীক্ষা দিতে চাই, আমি তো এই টপিক ভালো করবই, কিন্তু আসলে ক্লাসটা কতটুকু ইফেক্টিভলি আমি বুঝছি, ক্লাস করে কতটুকু পাচ্ছি। দেখা গেল আমি ক্লাস করছি, দেন আর কিছু আলাদাভাবে পড়ি নাই, পরীক্ষা দিতে গেছি 15-র মধ্যে 10-12 পেয়ে গেছি। তার মানে কি, ওই উইকে ওই টপিকে ইংরেজি বাংলা জিকে যেই সাবজেক্টেরই হোক, ওর তেমন কোনো ঝামেলা নাই, অল্প একটু পড়লে ওই উইকে কাভার হয়ে যাবে। কিন্তু আবার একই মানুষ আরেক সপ্তাহে অন্য একটা টপিকে ইংলিশে কথার কথা একটা ক্লাস করছে, 15তে পাচ্ছে 5-6। তার মানে বুঝতে হবে কি, ওই উইকে ওকে ইংলিশে অনেক বেশি এফোর্ট দিতে হবে। সো ক্লাসের একটা প্রপার ফিডব্যাক নেওয়া, নিজেকে দেয়া। আরেকটা যেটা হচ্ছে নেগেটিভ মার্কিং এর যে অ্যাভয়েড করার প্র্যাকটিসটা। যেহেতু ডেইলি এক্সামে উইদাউট প্রিপারেশন যাচ্ছে, জাস্ট ক্লাস করে, তো অবশ্যই কিছু প্রশ্ন থাকবে যেটাও পারবে না। তো ও যেন মাথার মধ্যে এটা রাখে যে আমি ডেইলিতে এক্স্যাক্টলি সে কয়টাই দাগাবো যে কয়টা আমি পারি। যদি 5 পারি, 5টা পেরে বের হয়ে যাবো, আমি 5-এ 5 পাই, 0.25ও যেন আমার নেগেটিভ মার্কিং না হয়, এই জিনিসটা ডেইলি এক্সাম থেকে এনশিওর করা উচিত। আর আরেকটা যেটা কথা, যে ওরা পড়বে তাহলে কিভাবে, এটারও কিন্তু খুব সহজ একটা ব্যাপার, যে উইকলির সিলেবাস ধরে যদি ওরা পড়ে, তাহলে ওরা তো আগে থেকেই জানতেছে আমার এই উইকের সিলেবাস কি। তাহলে একদম ওরা শুক্রবার দিন কথার কথা যদি উইকলি এক্সাম দেয়, শনি থেকে বৃহস্পতি নিজের মতন একটা রুটিন সাজানো থাকবে। মাঝখানে কোন ক্লাস হচ্ছে ওই দিন যদি ওর রুটিনে সেই সাবজেক্ট না থাকে, সেটাও পড়বে না, সহজ হিসাব। সো উইকলি ধরে যদি আগায়, ডেইলির জন্য আলাদাভাবে যদি না পড়ে, পড়াটা কিন্তু খুব সুন্দর ব্যালেন্স হয়ে যায়। হ্যাঁ, তো এরপরে আসলে কাউসার ভাইয়ার কাছে একটা প্রশ্নে যাব। কাউসার ভাইয়ার কাছে একটা আমাদের খুবই পছন্দের একজন স্টুডেন্ট বেশ ভালো করছে, তারপরেও ওর হচ্ছে উচ্চারণের সব রুলস মুখস্থ করা আসলে কতটা যৌক্তিক সে বুঝতেছে না, এবং এই জায়গাটা বেশ ঝামেলা ফেস করতেছে। তো এরকম বেশ কিছু টপিক ভিত্তিক সমস্যা কিন্তু আছে ভাইয়া, এই ব্যাপারে যদি কিছু বলেন ভাইয়া। ধন্যবাদ সিফাত। উচ্চারণ থেকে বিগত বছরের প্রশ্ন তুমি যদি দেখো, প্রশ্ন ব্যাংক একটু ওপেন করো, এখনই প্রয়োজনে ভিডিও পজ দিয়ে দেখো, দেখবা যতগুলো প্রশ্ন আসছে তার 99.99% প্রশ্ন হলো সঠিক উচ্চারণ কোনটা। অর্থাৎ শব্দ দিয়ে দেয়, জিজ্ঞেস করে এটা শুদ্ধ উচ্চারণ নিচের কোনটা, অর্থাৎ তোমাকে শুদ্ধ উচ্চারণ খুঁজে বের করতে হবে। তো সেক্ষেত্রে তোমার রুলস মুখস্থ করাটা খুব জরুরি কিছু না। এটা আমরা যখন একাডেমিকে পড়ছি, তখন যারা উচ্চারণের রুল অ্যান্সার করবে মনে করছে তারা মুখস্থ করছে। তবে আমরা নিজেরা টিচাররা কখনোই তোমাকে এই ট্রিক শিখাই নাই যে তুমি রুল লিখে আসো, কারণ রুলস লিখতে গেলে তোমাকে 5 বার লিখতে হবে, বানান ভুল করার চান্স আছে, সময় লাগবে বেশি, দেখা গেলো তুমি ওই জায়গায় মার্ক কমে যাবে, 5-এ 5 তুমি পাচ্ছ না। কিন্তু 5টা শব্দের সঠিক উচ্চারণ লিখতে পারলে তুমি ওই জায়গাটা কিন্তু সেফলি পার হয়ে যাচ্ছ। এবং অ্যাডমিশনের ক্ষেত্রে দেখবা যতবার প্রশ্ন আসছে, যতগুলো বিশ্ববিদ্যালয়ে আসে, সঠিক উচ্চারণ জানতে চায়। সুতরাং তুমি এখন যদি এসে আবার রুলসের পেছনে দৌড়াও, তাহলে তোমার কষ্ট হবে অনেক বেশি, আউটকাম তুমি খুব বেশি পাবা না। এই জন্য তোমার কাছে আমরা 3টা বই দিছি, আমাদের রিটেন স্পেশাল বুক, প্রিপারেশন বুক, প্রশ্ন ব্যাংক। এই 3টা বই মিলে যতগুলো শব্দ আছে উচ্চারণের, সব কিছু তুমি পড়ে ফেলো, আশা করা যায় তুমি এখান থেকে কমন পাবা। রুলসের পিছনে দৌড়ায় না। অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ ভাই। আপনার কাছে আরেকটা প্রশ্ন করব। বাংলা রিটেনে অনেকে অনেক ঝামেলা ফেস করতেছে, কারণ ওরা তো এইভাবে করে আসলে এর আগে রিটেন যেমন হচ্ছে, হ্যাঁ কিছু টপিক থাকে যেগুলো ওরা সারা জীবন লিখে অভ্যস্ত, বাট যেগুলো আসলে এইচএসসির বাইরে বা একাডেমিকের বাইরে এসে নতুন টপিক, সেই ব্যাপারে ওদের একটু জানতে চাচ্ছে আপনার ভেরি গুড কাছে। পয়েন্ট। এটা মনে হয় আগের একটা পর্বে আমি আর বাবলা মনে হয় আলোচনা করছিলাম, তোমাদেরকে মনে করাই দিই। তোমরা কিন্তু এখন চ্যাট করো, ওই যে রাইট লেখার জন্য আর দিয়ে তারপরে হলো 8 দেয়, একদম সংক্ষেপে। তাই করে না? হ্যাঁ। ওয়েট এটা লিখে হলো ডাব্লিউ দিয়ে তারপরে হচ্ছে 8 দেয়। সো এই যে জিনিস তুমি মাথার মধ্যে সেট করছো, এটা তোমার জন্য অত্যন্ত ক্ষতিকর হবে অ্যাডমিশনের ক্ষেত্রে। এখন যখন জেনারেশন গোল্লা দিয়ে নম্বর পাচ্ছে, কিন্তু পরবর্তীতে ডিপার্টমেন্টে গেলে তার ক্যালিবার খুঁজে পাওয়া যাচ্ছে না, তখনই বিশ্ববিদ্যালয় লিখিত পরীক্ষার দিকে কিন্তু আস্তে আস্তে ধাবিত হয়েছে, যে ও আসলে কি বলতে পারে আমরা একটু দেখি। তো লিখিত পরীক্ষা মনে রাখবা, মিনিমাম 5টা জিনিস মিলে তোমার ক্যালিবার নির্ধারিত হয়, এবং নম্বরটা ডিপেন্ড করে তুমি কত কম জায়গায় কত ভালো জিনিস বোঝাইতে পারতেছো, তুমি যথাশব্দ নিতে পারতেছো কিনা, নাকি টপিকের আশপাশ দিয়ে ঘুরতেছো, এটা একটা পয়েন্ট। তুমি জ্যোতি চিহ্নের একদম পারফেক্টলি ইউজ করতে পারতেছো কিনা, তোমার বাক্য গঠন ঠিক আছে কিনা, যেটা অনেকের একদম মেসি প্রবলেম, ইংলিশেও হয় বাংলাতেও হয়, এবং তোমার বানান ঠিক আছে কিনা। একজন এক্সামিনার সব থেকে বেশি বিরক্ত হন যদি দেখে বানান ভুল হচ্ছে। এখন তুমি বিশ্ববিদ্যালয় মানে পেতে চাচ্ছ, কিন্তু একটা কথা লিখতেছো ওখানে বানান ভুল, এটা বিরক্তির উদ্রেক করবে। তুমি এই 5টা পয়েন্টের দিকে তাকাও, কোথায় তোমার দুর্বলতা, এবং যদি তুমি দুর্বলতাকে বের করতে পারো, রাতারাতি এটাকে ডেভেলপ করবা এই চিন্তা করার দরকারই নেই। এটা রাতারাতি ডেভেলপ হওয়ার জিনিস না। একটু ধীরে ধীরে 3টা বা 4টা উইকলিকে টার্গেট করো, যে আমি এই উইকলিতে এটা ডেভেলপ করব, ওই উইকলিতে ওইটা ডেভেলপ করবো, ব্যাস
একটা সময় গিয়ে তুমি ঠিক ডেভেলপ করবে, এটার জন্য অস্থির হওয়ার কিছু নাই। এই জিনিসগুলোর উপর একটু নজর রাখো। অসংখ্য ধন্যবাদ ভাই। আমি ইংরেজি রিটেনের ক্ষেত্রেও ঠিক এমনটাই, জাস্ট একটু ইংলিশের সাইড দিয়ে বলার চেষ্টা করেছি ওদেরকে সবসময়, যে রিটেন হচ্ছে একটা জার্নির মতন। এটা একদিনে, এক সপ্তাহে, এক মাসে ইমপ্রুভ হয়ে যাবে কোনোভাবেই সম্ভব ব্যাপারটা না। তা না। আমরা যদি এখনো হাতে কিছু না হলে আমাদের মোটামুটি 2-3 মাস সময় তো আছেই। তো এই পুরা সময়টাকে যদি কেউ চিন্তা করে যে আমি ধীরে ধীরে প্রত্যেক উইক বাই উইক একটু একটু ডেভেলপ করব, শুরুর দিকে একদম সহজ সহজ টপিক নিয়ে সে লিখে লিখে আগে মাথা থেকে কিছু একটা বের করে সেটাকে ইংরেজিতে হোক বাংলায় হোক লিখার অভ্যাসটা তৈরি করতে হবে। সব থেকে বড় যে সমস্যাটা আমরা বলি রিটেনে অনেক বড় সমস্যা, কিন্তু ভাই রিটেন প্র্যাকটিসই করি না, প্র্যাকটিস করে এবং না লিখলে আরেকটা জিনিস যেটা আমরা সবসময় বলি, কনসেপ্টটা বোঝো। একদম এটা এমসিকিউ হোক রিটেন হোক, এভাবে আগেই তুমি টার্গেট ফিক্স করো না। যেটা পড়তেছো ওখানে কি বলছে কনসেপ্ট বোঝার চেষ্টা করো, তারপরে কোশ্চেন যেভাবেই আসুক তুমি পারবা, তাই না? কোয়েশ্চেন যেভাবে আসুক আমরা পারবো, জাস্ট আমাদের হচ্ছে কোনটা কিভাবে লিখতে হয় এই প্যাটার্ন তো আমরা ওদেরকে পড়াচ্ছি, সাথে লিখার অভ্যাসটা ওদেরকে করতে হবে। বাংলা এবং ইংরেজি উভয়ের ক্ষেত্রে তোমরা নতুন নতুন যে শব্দগুলো পাচ্ছ ভোক্যাবের জন্য যেগুলো পড়তেছো সেগুলাই লিখার মধ্যে ইমপ্লিমেন্ট করতে হবে। অবশ্যই। তাহলে দুই দিক দিয়ে লাভ, ভোক্যাবুলারিও তার মনে থাকবে, আবার পাশাপাশি লিখার মানও উন্নত হবে। আর এখানে ভাই আরেকটা কথা, যে ওরা কিন্তু অনেক সময় এটা নিয়ে দুশ্চিন্তা করে যে ভাইয়া রিটেনে ভালো নাম্বার পেতে হলে আমাকে কি খুব কঠিন কঠিন শব্দ ব্যবহার করে লিখতে হবে কিনা? কখনোই না। ভাইয়া যে 5টা পয়েন্ট বলছে এটার একটাতেও কিন্তু এটা ছিল না যে তুমি কতটা জটিল শব্দ ব্যবহার করতেছো, ছিল সঠিক শব্দ চয়ন করতে পারতেছো কিনা, যথা শব্দটা নিতে পারতেছো। এক্স্যাক্টলি। অর্থাৎ তোমার এখানে জার্গনস বা যে শব্দগুলো সচরাচর ব্যবহার করা হয় না সেগুলো ব্যবহার করার দরকার নেই। ডে টু ডে লাইফে তুমি যেসব শব্দ ব্যবহার করো সেগুলোই আনো, কিন্তু বাক্যের স্ট্রাকচারটা যেন সুন্দর হয়, বিরাম জ্যোতি চিহ্ন অর্থাৎ পাংচুয়েশন মার্কসগুলো যেন সুন্দরভাবে ব্যবহার করি, কানেক্টিং ওয়ার্ডস যেগুলো আছে সেগুলো যেন সুন্দরভাবে আমরা ব্যবহার করতে পারি। আর লিখার ক্ষেত্রে যেন একটা ধারাবাহিকতা থাকে। কথা কথা তুমি একটা জিনিস লিখতেছো, সংজ্ঞার পরেই তুমি কারণ না বলে ফলাফলে চলে গেলা, ফলাফল বলতে বলতে হুট করে আবার একটা দুইটা কারণ চলে আসতেছে। তো এরকম জায়গাটা যদি অ্যাভয়েড করতে পারো। এখানে একটা ইনভেস্টমেন্ট আছে সিফাত, আমি তোমার সাথে প্লিজ। আমাদের স্টুডেন্টদের একটা প্রবণতা হলো কি, প্রশ্ন পাইলাম অ্যাকশন বলে লেখা শুরু করে দিল। একদম একদম না, এটা কখনো করা যাবে না। যে প্রশ্নের জন্য তোমার 4 মিনিট সময় আছে একদম অফিসিয়ালি, তুমি সেটা 3 মিনিটে লিখবা, আর 1 মিনিট ওটার ডিজাইন তুমি সেট করবা। অবশ্যই। এবং এটা যে গুড ইনভেস্টমেন্ট, তাই না ভাবলা? এটা আমাদের ছেলেপেলেরা বুঝতে চায় না, তারা মনে করে আমি চিন্তা করে টাইম নষ্ট করবো। হ্যাঁ ভাই, এটা আসলে ওরা কেন, সবাই ওই সময় এটাই চিন্তা করে, কিন্তু তুমি লিখার 1 মিনিটে কিন্তু খুব বেশি লিখা যায় না। যায় না। তুমি 1-2 লাইন ভাবতেছো, কিন্তু ওই যে লিখতে লিখতে যেই ভাবার পিছনে তোমার কলম আটকে যাচ্ছে, এটা যদি আগে ভেবে নাও তোমার লেখাটা অনেক সুন্দর হবে, তুমি গুছিয়ে যাবে। কম সময়ে ভালো লিখতে পারবা, যথাশব্দ আসবে, স্ট্রাকচার ঠিক থাকবে, মানে ফ্রুটফুল এক কথায় শেষ। আর তুমি যদি কলম সাথে সাথে ধরো, ওই কলমে স্পিড কমবে, তুমি কলম কামড়াবা, চিন্তা করবা, লিখবা, আগের কথা পরে, পরের কথা আগে। এবং সেই ক্ষেত্রে কিন্তু খাঁচ কাটা কুমিরের গল্প আসতে পারে, গল্প আসতে পারে। যেমনটা আসলে একই কথা বারবার বারবার চলে যেতে পারে, এবং টিচার বিরক্ত হবেন। এক্স্যাক্টলি। সুতরাং তুমি যে কোনো লিখিত পরীক্ষার ক্ষেত্রে আগে একটু ডিজাইনটা কল্পনা করে নিবা, দেন তুমি লেখা শুরু করবে। এবং এমসিকিউ অপশনের ক্ষেত্রেও 4টা অপশনে একবার হলে চোখ দিও, তারপরে গোলাটা ভরাট করবে। কখনো হইতে পারে যে একটা বেস্ট ওয়ান অ্যান্সার পরে রয়ে গেছে, তুমি আগে দিয়ে ফেলছো, বা ক এবং গ মিলে হচ্ছে উত্তর, তো ঘতে গিয়ে বলছে ক যোগ্য, কিন্তু তুমি কতে গোলা ভরাট করে দিয়ে দিছো। এই অস্থিরতা বাদ দিতে হবে। আর এই অ্যাডমিশন টেস্টে ভাই পারা জিনিস যদি একটাও ভুল যায়, চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু একবারে অনেকখানি নেমে চলে আসে। সেটাই। বাবলা ভাইয়ার কাছে প্রশ্ন, অনেক অনেক স্টুডেন্ট প্রশ্ন করছে ভাইয়া যে জিকে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সটা নিয়ে আপনি একটু সাজেশন দেন, এটা নিয়ে ওরা বেশ ভালো রকম বিপাকে পড়তেছে। ওকে, প্রথমত 3টা সাবজেক্টের ভিতরে জিকে, বাংলা, ইংলিশ মনে রাখতে সবচেয়ে বেশি কষ্ট হয় জিকে পার্ট। আবার জিকে পার্টটা যদি ধরি তাহলে বাংলাদেশ, আন্তর্জাতিকতে স্টুডেন্টরা কঠিন মনে করে। কঠিন মনে করার পেছনে কারণ যে বাংলাদেশের বিষয়ে বলি, একটা দেশে থাকতে থাকতে অনেক কিছু আমরা এমনিই জানি, এদেশে কোথায় কি আছে না আছে, দেশের ইতিহাস টুকটাক হলেও আমরা জানি। ইভেন ছোটোবেলায় বাংলাদেশ বিশ্ব পরিচয় বই ছিল বা সমাজ বইয়ে অনেক পার্ট আমরা পড়ে আসছি। বাট আন্তর্জাতিকের অনেক কিছু মানবিকের স্টুডেন্টরা একটু রিলেট করতে পারলেও আসলে মানে ওভারঅল কঠিন লাগারই কথা। বাট এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, জিকে বই পাওয়া মাত্রই এটা পুরোটা শেষ করে ফেলবো এই টেন্ডেন্সি থেকে বের হয়ে আসতে হবে। পার্সোনালি যাদেরকে আমি 1-to-1 যাদের সাথে কথা হয়েছে বা যেসব ব্রাঞ্চে আমি গিয়েছি, আমার একটা কথা সবাই ভালো মতোই জানো, যে জিকেতে যদি আমি 100% পারার নিয়ত করি তাহলে আমি 0 পাবো। আমাকে জানতে হবে জিকে কতটুকু ছাড়তে হবে, ঠিক আছে? তো তোমাকে কতটুকু ছাড়তে হবে এটা ডিসাইড করার জন্য কিন্তু আমরা আছি, প্রতিনিয়ত গাইড করি যে এটা বাদ দাও, এটা পড়ো, ওটা বাদ দাও। এর বাইরেও তোমার একটা কমফোর্ট জোন ক্রিয়েট করতে হবে যে আমার এটা কঠিন লাগতেছে, আমি এটা পড়বো না।
জিকেতে যদি একটা বড় একটা চ্যাপ্টার তুমি বাদ দিয়ে দাও, যে চ্যাপ্টার কোনোভাবেই তোমার মাথায় ঢুকতেছে না, বাদ দিলে কোনো রিস্ক নাই। একটা নাম ধরো প্রশ্ন চলে আসছে, কয়টা প্রশ্ন আসবে? একটা প্রশ্ন আসবে। সো এটা ইভ্যালুয়েট করার সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে তুমি মাস্টার প্রশ্ন ব্যাংকে যাও, দেখো কোন টপিক থেকে ঢাকা ভার্সিটিতে প্রশ্ন আসে না। যেমন অনেকেরই মনে থাকে না যে ভাই এই 200টার মতো দেশ আছে, এদের মুদ্রার নাম, রাজধানীর নাম, জাতীয় প্রতীকের নাম, আইনসভার নাম কিভাবে মনে রাখবো? একটু খেয়াল করে দেখো লাস্ট 15 বছরে ঢাকা ভার্সিটিতে এখান থেকে কোনো প্রশ্ন আসছে কিনা। যদি না এসে থাকে তাহলে শুধু শুধু কেন পড়বা? এখন বলতে পারো ভাই অন্য ভার্সিটির জন্য পড়তে চাই, অন্য ভার্সিটিতে আসলে এই টপিক থেকে কয়টা আসবে? একটা আসবে। তোমাকে ওই স্ট্র্যাটেজি সাজাইতে হবে, আমি কম পড়ে বেশি নাম্বার কোথা থেকে পাবো। তো এই জন্য আন্তর্জাতিকে যদি তুমি প্রশ্ন ব্যাংকটা অ্যানালাইসিস করো তাহলে দেখবা অনেক চ্যাপ্টার আছে যেখান থেকে তুলনামূলক প্রশ্ন আসে না বললেই চলে। এই বিশ্বযুদ্ধ আমরা পড়াই কেন? আমরা তোমাদেরকে সব কিছু নিয়ে আইডিয়া দিতে চাই। তুমি যদি দেখো যে বিশ্বযুদ্ধ থেকে এখন আর প্রশ্ন আসে না, প্রথম বিশ্বযুদ্ধে কী হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কী হয়েছে, রাদার প্রশ্ন আসে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীতে স্নায়ুযুদ্ধ শুরু হয়েছে, তার ফলাফল এবং বর্তমান কনটেক্সট। অ্যান্ড ইন্টারন্যাশনাল পার্ট স্মার্টলি যদি পড়তে পারো বা তুমি যদি অ্যানালাইসিস করো, দেখবা ইন্টারন্যাশনাল সেই প্রশ্নগুলোই আসে যেটা বর্তমানের সাথে প্রাসঙ্গিক, সাম্প্রতিকের সাথে রিলেভেন্ট প্রশ্ন, রিসেন্ট ইস্যু। গত বছরে 19টা প্রশ্ন রিসেন্ট ইন্টারন্যাশনাল থেকে আসছিল, যার বেশিরভাগই রিসেন্টের সাথে একদম রিলেভেন্ট প্রশ্ন ছিল। সো তুমি আন্তর্জাতিক যদি একদম বইয়ের প্রথম চ্যাপ্টার থেকে 12 নম্বর চ্যাপ্টার পর্যন্ত পড়তে যাও, তোমার কাছে কঠিন লাগবে, তোমার জীবনেও মনে থাকবে না। তুমি লাইন বাই লাইন একবার রিডিং দিতে পারো, রিডিং দিয়ে তোমার মাথা অটোমেটিক কাজ করবে যে ভাইয়া চায়না এবং ইউএসএ এদেরকে নিয়ে তো পড়তে হবে। আমি তো গতকালকেও দেখলাম যে চায়না এবং ইউএসএ এদের ভিতরে বাণিজ্য যুদ্ধ শুরু হয়ে গেছে, পুতিন এবং ট্রাম্প এরা তো কয়দিন আগেও বৈঠক করছে আলাস্কাতে, তাইলে এদেরকে নিয়ে পড়তে হবে। রাশিয়া নিয়ে তাইলে একটু আমি ভালো মতো পড়ি। তোমার কাছে যে জিনিসগুলো ট্রেন্ডি মনে হবে, যে জিনিসগুলো মনে হবে যে এখন প্রাসঙ্গিক, সেগুলো তুমি পড়তে থাকো। আর সাম্প্রতিক তো আমরা একটা ক্লাস নিয়েছি, তোমরা হাতে বই পেয়েছো, আরও বই হাতে পাবে সাম্প্রতিকের উপরে। যদি তোমরা ইন্টারন্যাশনালটা সাম্প্রতিকের সাথে রিলেট করে পড়ো, দেখবা সিলেবাস অনেক কমে আসছে এবং পড়াও মনে থাকতেছে। আর সেকেন্ড ইম্পর্টেন্ট আরেকটা ইস্যু, এটা শুধু ইন্টারন্যাশনাল জন্য না, যে কোনো মেমোরাইজিং পার্টের ক্ষেত্রেই প্রযোজ্য। জিকে জিনিসটা মেমোরাইজিং জিনিস, তাহলে বলতে পারো ভাই আপনারা ক্লাস কেন নিচ্ছেন? বিশেষ করে আমরা উদ্ভাসে যারা সাধারণ জ্ঞানের ক্লাস নেই, আমরা কখনো কাউকে জিকে মুখস্থ করায় দেওয়ার জন্য ক্লাস নেই না। আমরা জিকে যাতে তুমি পছন্দ করো, জিকে একটা বোরিং জিনিস, সেটা যাতে তোমার ভালো লাগে, তোমার যাতে কৌতূহল জন্মায়, সেই জন্য আমরা ক্লাসটা নিই। এই কৌতূহল থেকে তুমি যদি পড়তে যাও, সেই পড়া থেকে তুমি কতটুকু পড়তে পারবা তোমার বিষয়। এখন ভাই আমার একদমই মনে থাকতেছে না, কি করতে পারি? মনে থাকার কোনো কৌশল আছে কিনা? এটাই ভর্তি পরীক্ষা। যার মনে থাকবে সে চান্স পাবে, যার মনে থাকবে না সে অ্যান্সার করতে পারবে না, চান্স পাবে না। এখন কারো মনে থাকতেছে না জন্যই তার ব্রেন খারাপ, ব্যাপারটা এমন না। তুমি তোমার স্ট্র্যাটেজি চেঞ্জ করো। একটা মুভি দেখার পর মুভিতে ইম্পর্টেন্ট কী কী সিন হয়েছে, কোথায় ক্লাইম্যাক্স, কোথায় নায়ক কাঁদছে, সব আমাদের মনে থাকে, কারণ মুভিটা আমরা দেখার জন্য, এন্টারটেইনমেন্টের জন্য মুভিটা আমরা কনজিউম করি। তেমনইভাবে জিকে জিনিসটা তুমি মুখস্থ করার জন্য যদি পড়তে যাও, মনে থাকবে না। এটাকে গল্পের বইয়ের মতো করে পড়ো, ঘটনার ভেতরে তুমি হারায় গেছো। তারপরে বলতে পারো যে ভাই সাল মনে থাকতেছে না, আমার নাম মনে থাকতেছে না। সাল নাম না মনে থাকুক, ইম্পর্টেন্ট ঘটনাগুলো তো মনে থাকতেছে, বাস রিভিশন করতে থাকো, আস্তে আস্তে সাল মনে পড়বে, আস্তে আস্তে নাম মনে পড়বে। এটা একটা প্রসেস। এখানে বাবলা, হ্যাঁ, আমি যদি অ্যাড করি, যদি আমাদের স্টুডেন্টগুলো জিকের ব্যাপারে ম্যাক্সিমাম সময় মিসলিড হওয়ার একটা বড় কারণ, যেটা তুমি অলরেডি বলে ফেলছো, তারা হলো এটাকে ইনফরমেশন মনে করে। তারা মনে করে আমাকে অনেক তথ্য মনে রাখতে হবে, এক্স্যাক্টলি। এবং এটাকে আমি যদি তথ্য মনে রাখতে না পারি, আমি জিকে পারি না। কিন্তু জিকে যে একটা ঘটনা আরেকটা ঘটনার জন্ম দিচ্ছে, এটা যে স্টোরি টেলিং, এবং ক্লাসে যখন টিচাররা পড়াচ্ছে সেভাবেই পড়াচ্ছে। তুমি যেটা বললা যে আমাদের টার্গেট থাকে তোমার আগ্রহটা তৈরি করে দেওয়া। তো তুমি যদি এটাকে এন্টারটেইনিং একটা বিষয় হিসেবে নিতে পারো, তুমি এখান থেকে অনেক বেশি উপকৃত হওয়া। কিন্তু ওই যে এখন যে একটা ট্রেন্ড চলছে যে 1 মিনিটে তোমার আমি এই পড়াই ফেলবো, 30 সেকেন্ড সময় দাও, দুনিয়া সব শেষ করে দিচ্ছি, খবরদার এসব ফাঁদে পা দিও না। আলটিমেটলি এটা তোমার জন্য ব্যাকফায়ার করবে। আবার অনেকে মনে করে যে ভাই প্রত্যেকটা জিনিসেরই ছন্দ আছে ছন্দ কিনা। লাগবে, হ্যাঁ, ছন্দের ব্যাপার আমার একটা ফিলোসফি আছে যে ছন্দ মনে রাখার জন্য আবার ছন্দ লাগে। কারণ ছন্দ তুমি মুখস্থ করছিলে, কিন্তু এটা যে কোন জায়গায় কাজে লাগতেছে পরীক্ষা হলে সেই কনটেক্সটার মনে নেই, ছন্দ মনে আছে ঠিক। সো এসব করো না, এটা না করে ঘটনা মনে করো, মজাদার জিনিস মনে করো, আগ্রহ নাও, কি পরে কি হইলো, কেন হইলো, তোমাদের ভাইয়া যেটা বলতেছিল ওই জায়গাটাকে হলো শক্তিশালী করে ধরো, তোমার ভালো লাগবে। ভালো আপন ভাবো, আপন ভাবলে তুমি এমনি মনে রাখতে পারবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাইরা। আমি ওই কথাটাকে যদি একটু সাম আপ করি, আসলে যে এই অ্যাডমিশন, আমরা সবসময় বলে আসছি যে অ্যাডমিশন হচ্ছে স্মার্ট স্টুডেন্টদের জন্য, তাই না? এই সময় আসলে আমার এই সমস্যা, আমার ওই সমস্যা তো হাজারটা। একটা কথা মাথায় রাখতে হবে আমাদের শিক্ষার্থীদের জন্য, বারবার করে আমরা যে কথাটা বলি সেটা হচ্ছে যে তোমার সমস্যা খুঁজে বের করতে হবে, সমস্যার সমাধানও তোমার নিজেকেই খুঁজে বের করতে হবে।
কেউই এই অ্যাডমিশন সময়ে এসে শান্তি মতন আরামে পার করে ফেলে, ব্যাপারটা কিন্তু এরকম না। সবাই সমস্যার ভিতর দিয়ে যায় এবং তারাই আলটিমেটলি চান্স পায় যারা এই সমস্যা কাটায় উঠতে পারে। সো দ্যাট ইজ হোয়াই আলটিমেটলি আমার মনে হয় যেটা, যে ওরা যদি এই জিকে বলি, বাংলা বলি বা ইংলিশ বলি, মেমোরাইজিং পার্টগুলোর ক্ষেত্রে, বিশেষ করে জিকের ইনফরমেশন, ইংলিশের ভোকাবুলারি, বাংলার ভোকাবুলারি, এগুলার ক্ষেত্রে তোমাদের কাজ একটাই, বারবার করে রিভিশন করে যাইতে হবে। নো কমপ্লেইন, এক্স্যাক্টলি, কাজ করো। আর আমি এক্ষেত্রে ভাই একটু যদি অ্যাড Please, করি please. যে মানে নিজেদের লেভেল অ্যাসেস করাটা অনেক ইম্পর্টেন্ট। একদম। আমি জানি না আমার ইংলিশ বাংলা নিয়ে কথা বলা ঠিক হবে কিনা, বাট আমি যদি স্টুডেন্টের জায়গায় থাকতাম, আমার মনে হয় যদি আমার ব্যাকরণ কিছু কমপ্লিট হয় নাই, গ্রামারের আমি কিছু জানি না, ওই অবস্থায় আমার ব্যাকরণ অংশ বা গ্রামার অংশ শেষ না করে আমার হচ্ছে ডিরেক্ট ভোকাবুলারি মুখস্থ করতে যাওয়া একটা সুইসাইডাল অ্যাটেম্প্ট। অবশ্যই। কারণ আমি যে সময়টা পড়ে মানে 2-3 নাম্বারের ভোকাবুলারির জন্য আমি আসলেও জানি না যে আমি পড়ার পর কমন পাবো কিনা, সময় থাকবে কিনা। অক্সফোর্ড ডিকশনারি মুখস্থ করলে তো কেউ গ্যারান্টি দিতে পারে না। রাদার ওই টাইমটা যদি ব্যাকরণে দেওয়া যায়, শিওর শট যে 10টা নিয়ম পড়লে অ্যাটলিস্ট 1 নাম্বার বা 2 নাম্বার কমন পাওয়া যাবে। তো এই অ্যাসেসমেন্টটা দরকার। কারো যদি একটা লেভেল পর্যন্ত যাইতে পারে যে আমার বাংলা সাহিত্য শেষ, ব্যাকরণ শেষ, এখন আমি একটু বিরোচন অংশে যাই। ইংলিশের ক্ষেত্রে না, আমি রিটেনে ভালো নাম্বার পাচ্ছি, গ্রামার মোটামুটি পারি, আমি কিভাবে আরো বেশি নাম্বার তুলতে পারি, ভোকাবে যাই। অনেকে আছে যে গ্রামারও ভাইয়া বুঝতেছি না, ভোকাবও পড়তে যাচ্ছি, মনে থাকতেছে না। ওই জায়গাটা স্টুডেন্ট নিজেদের লেভেল অ্যাসেস করে আগে ডিসাইড করতে হবে যে আমি কত নাম্বার চাই, ওইটার জন্য আমি অল্প সময় বেশি নাম্বার কোন টপিক পেরে তুলতে পারি। আর এছাড়া তো এখানে একটা অনেক বড় সুবিধার জায়গা কিন্তু আছেই। ওদেরকে তো আমরা বাংলা এবং ইংরেজি উভয়ের ক্ষেত্রে টেক্সটটা অনেক গুরুত্ব দিয়ে পড়াচ্ছি, এবং আমরা প্রশ্ন অ্যানালাইসিস করলে যেটা পাই, বেশিরভাগ বিরোচন বা ভোক্যাব অংশ কিন্তু আলটিমেটলি টেক্সট বুক রিলেটেড আসতেছে। তাহলে তোমরা যদি টেক্সটের ভোক্যাব বা মেমোরাইজিং পার্টগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করে এগুলাই আয়ত্ত করে ফেলো, তাহলে নন টেক্সচুয়ালগুলো তো তোমার এখন দরকারই পড়তেছে না। এগুলো শেষ করে হাতে যদি সময় থাকে, বা তোমার যদি টার্গেট হয় যে না ভাই আমি ঢাবিতে টপ 100-এর মধ্যে থাকতে চাই, তাহলে অবশ্যই তোমার স্ট্র্যাটেজি তো exactly. তোমার মতন করে আছেই। তখন তুমি 100-তে 100 পাওয়ার টার্গেট নিয়ে মাঠে নামো, যা কিছু আছে সব করো। বাট তোমার প্রথম টার্গেট যদি এটা হয় যে ভাই আমার 3000তম হয়ে হলেও একটা সিট আগে দরকার, তাহলে বাবলার কথা শুনে তোমাকে স্ট্র্যাটেজিক্যালি চিন্তা করতে হবে কি পড়বো এবং কি ছাড়বো। তাহলে যেটা ছাড়ার, যেটা পড়তে গেলে তোমার সময় নষ্ট হবে, সেটা ছেড়ে দাও। সেটা ছেড়ে দিয়ে যেটা পড়লে তুমি কিছু হলেও নম্বর পাবাই, কমন পাবাই ওই টপিকগুলো থেকে, সেগুলো পড়ে ফেলো। এরপরে একটা মহামারী প্রশ্ন আছে। হ্যাঁ ভাইয়া, বেসিক কিভাবে স্ট্রং করব? আমরা মহামারী লেভেলে তোমাদেরকে শোনাইছি এই কথা। ক্লাস করতেছো, টপিক ভিত্তিক মাস্টার ক্লাসগুলো করে ফেলো। বাস এটা আবার বললাম শেষবারের মতো, যে টপিকে তোমার বেসিকে গোলমাল আছে ওখান থেকে মাস্টার ক্লাসগুলো দেখে ফেলো। যদি কোনো টপিকের উপরে 2টা মাস্টার ক্লাস থাকে, অ্যাটলিস্ট প্রথম পার্টটা দেখো, বেসিক ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। একদম ভাইয়া, আমি 2-1টা প্রবলেম একসাথে কানেক্ট করে একটু উত্তর দেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে প্রতিদিনের গোল ফুলফিল হচ্ছে না, প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করতে পারতেছি না, প্রচুর ঘুম আসতেছে এবং কনফিডেন্স পাচ্ছি না। এগুলা মনে হয় সবকিছু আমি যদি 100টায় গাঁথি, শুরুতে যে কথা বলছিলাম, ডেইলি এক্সামের জন্যও পড়বা, আবার তোমার নিজেরও একটা উইকলির টার্গেট করে একটা পড়া থাকবে, 2টা একসাথে মিলাইলে তো পড়া শেষ হবে না। তাহলে ওই প্রথম কথা, তুমি ডেইলি এক্সামের জন্য পড়া বন্ধ করে দাও। তোমার নিজের একটা যে সেট আপ থাকবে যে আমি ইংরেজির একটা টপিক পড়বো, জিকের কথার কথা এই চ্যাপ্টারের এখান থেকে এতটুকু পড়বো, বাংলার এই টপিকটা পড়বো, তাহলে তুমি ক্লাসের টাইমটা বাদ দিয়ে ফুল টাইম ওই পড়া আগাও, দেখবা হয়ে যাবে। একটা না এক সাবজেক্ট কখনো লম্বা সময় ধরে পড়বা না, ছোট টার্গেট ছোট সেট target, করা, এবং সেটাকে তুমি অ্যাচিভ করতে পারলে তোমার কনফিডেন্স কিন্তু অনেক বেড়ে যাবে। 1 ঘন্টা ইংরেজি, 1 ঘন্টা বাংলা, 1 ঘন্টা জিকে। মেবি প্রত্যেকটা স্টুডেন্ট তার প্রত্যেকটা সাবজেক্টে দুর্বলতা। তবে এখানে আরেকটা কথা আছে, ম্যাক্সিমাম ছেলেপেলে কিন্তু ইংলিশে দুর্বল। এই জন্য আমি তোমাদেরকে বাংলা পড়াই, বাট আমি তোমাদেরকে একাধিক জায়গায় বলছি যে ইংলিশে এফোর্টটা কম্পারেটিভলি বেশি দিও। ঠিক আছে, তবে ওইটাই বললাম, অ্যাসেসমেন্টটা নিজের থাকে কাছে। যে ইংরেজিতে অনেক ভালো, দুর্দান্ত আগে থেকে, একদম জিকে তে হয়তো দুর্বল বা বাংলায় হয়তো দুর্বল, তো তোমার জেনারেল কথা হচ্ছে ইংলিশে একটু এফোর্ট বেশি দিও। একদম। আর ভাই এই অ্যাডমিশন টেস্টে কিন্তু নিজের উইকনেস আর স্ট্রেংথ খুঁজে বের করাটা খুব জরুরি, কারণ উইকনেসের প্রতি সময় দিতে হবে। তুমি যেটা পারতেছো না, সারা জীবন একাডেমিক লাইফে আমাদের অভ্যাস, যেটা পারি না সেটা ধরি না, আর যেটা পারি ওইটাই বারবার পড়তে থাকি। এভাবে করে কিন্তু দেখা গেছে বোর্ড পরীক্ষার আগে পড়ে, যেহেতু খুব ছোট ছোট সাজেশন থাকতো, কমন পাওয়া যেত, পরীক্ষা পার হয়ে যেত। কিন্তু এইখানে কিন্তু যেটা কঠিন মনে হচ্ছে, সেটা যদি দেখা যাচ্ছে এমন কোন টপিক যেটা আসবেই, তাহলে ওইটা কিন্তু বেশি বেশি প্র্যাকটিস করে ওটা করলার জোশ হলো তুমি অমৃত মনে করে খাও, কিচ্ছু করার নাই।
আর এইভাবে যদি তুমি আস্তে আস্তে একটু একটু করে বাড়তে পারো তাহলে তোমার কনফিডেন্সও গ্রো হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। সো কনফিডেন্স রিলেটেড ঝামেলা সেক্ষেত্রে থাকবে না, ডেইলি গোলও ফুলফিল হবে। এবং আমরা বারবার করে তোমাদের অফলাইনে অনলাইনে সব জায়গায় বলার চেষ্টা করেছি, একবারে জাম্প করার দরকার নাই। তুমি 40 পাচ্ছ, তুমি 60 বা 70 টার্গেট করো না। 40 পাচ্ছ, তুমি জাস্ট 45 টার্গেট করো। পরের পরীক্ষায় 40 থেকে 45-এ যাও, 45 থেকে তারপরে 50-এ যাও। মেবি এক পরীক্ষায় টার্গেট করছো, একটাই পাচ্ছ না, দুইটার পরে যে 40-কে 45 করতে পারছো। অ্যান্ড আলটিমেটলি চান্স পেতে 100-তে 100 কিন্তু লাগে না। তুমি যদি জাস্ট এই 12, 13, 14টা যে কয়টা উইকলি পাবা প্রত্যেকটায় 5-5 করে ইনক্রিজ করতে পারো, তাহলে ধরে নিচ্ছি তোমাদের 4টা উইকলি শেষ, আরো 10টা আছে। এখন তুমি 40 পাচ্ছ, 10টায় 5 করে বাড়লে হবে 50, 50 আর 40-এ 90, 90 কেউ পাইছে আজ পর্যন্ত? পায় নাই। সো তোমারও 90 দরকার পড়বে না। একটা ফ্লোতে আগাইতে থাকো, ইনশাল্লাহ একটা সময় তুমি তোমার ডিজায়ার্ড নাম্বার পাবা। আর তুমি যতটুকু পড়তেছো, যে অনুযায়ী প্রিপারেশন হচ্ছে, ততটুকু নাম্বার পাচ্ছ কিনা এটা এনশিওর করো। আমরা তোমাদের খাতা অ্যানালাইসিস করতে যেয়ে দেখতেছিলাম ইতোমধ্যে অলরেডি এমন অনেক স্টুডেন্ট আছে যারা বেশ ভালো, মাইনাস মার্কিং হচ্ছে, নেগেটিভ মার্কিং হয়ে যাচ্ছে প্রায় 10, 8 এই পর্যন্ত। 10টা নেগেটিভ মার্কিং মানে কি? 10 মার্ক মানে ও 40টা ভুল করছে। 60টা এমসিকিউ এর মধ্যে 40টা যদি সে ভুল দাগায়, তার নাম্বার থাকে কোথায়? তো এই জায়গাটা নেগেটিভ মার্কিং কিভাবে না হবে এটার প্র্যাকটিস তুমি ওই যে বললাম যেটা ডেইলিতে করো, একদম অভ্যাস। এটার আমি জন্য যদি একটাই কথা, লোভ সংবরণ করো। একদম যতটুকু পাই ততটুকু দিব। তুমি দেখো 4টা উইক গেলেই তোমার এটা হ্যাবিটে চলে আসবে যে আমি পারতেছি না, আন্দাজে উত্তর দিব না। এই লোভ সংবরণ করতে পারলেই তুমি যাবে ভালো। অবশ্যই আমি এখানে ভালো করবে। একটু অ্যাড করতে চাই জি ভাইয়া। সিফাত ভাইয়ের কথা ধরে। প্রথমত যে প্রত্যেক উইকে আমার একটা ইমপ্রুভমেন্ট দরকার, উইক বাই উইক। এখানে আবার একটা বিষয় আছে যে আমি কিন্তু প্রত্যেক উইকে আমার জন্য আবার নতুন সিলেবাস। এমন যদি হইতো এক সিলেবাসে আমি পরীক্ষা দিচ্ছি প্রথমে 40, পরের উইকে আবার ওই সিলেবাসে পরীক্ষা দিতে গেলে আমি কিন্তু অটোমেটিক 50 বা 60 পাইতাম। কিন্তু প্রত্যেক উইকেই ধরো 40 থেকে পরের উইকে যে অন্য সিলেবাসে 45 পাওয়া, তোমার ইমপ্রুভমেন্টটা, এই ইমপ্রুভমেন্টটা হবে তোমার ইফোর্টে। যে প্রথম উইকে ধরো তুমি 40 ঘন্টা সময় দিয়ে 40 পাইছো তুমি, পরের উইকে তাহলে তোমার সময় দিতে হবে এখন 50 ঘন্টা বা 60 ঘন্টা, কারণ তুমি সেম টপিক পড়তেছো না, অন্য টপিক পড়তেছো। এরকম পড়তে গেলে মাঝে মধ্যে কিছু গ্যাপ হয়ে যায়। আর প্রত্যেক উইকেই যেহেতু নতুন নতুন টপিক আসে, আমাদের ওই গ্যাপ পূরণ করা আসলে সময় থাকে না, কারণ আমার তো ইফোর্ট বাড়াইতে হইতেছে, আবার মাঝখানে গ্যাপ। এইখানে এই জন্য আবার আমার এই একটা কথায় চলে যাব, ভাইয়ারা সবসময় মানে ইয়াতে কি বলে, এমনভাবে আমরা তোমাদেরকে বলার চেষ্টা করি যে তুমি একদম 100%-এর জন্য প্রিপেয়ার হচ্ছ, বাট এটাও মাথায় রাখতে হবে সবাই টপ 100-এ থাকবে না। অনেকে আছে যারা মোটামুটি একটা সাবজেক্ট পাইলেই খুশি, আবার অনেকে আছে চান্স পাইলেও খুশি। তো সবকিছু যেহেতু পড়া যাবে না, তোমার কিছু চ্যাপ্টার বাদ দিতে হবে। সো ধরো তুমি বাংলা থেকে একটা চ্যাপ্টার বাদ দিলা, ইংলিশ থেকে একটা চ্যাপ্টার বাদ দিলা, জিকে থেকে একটা চ্যাপ্টার বাদ দিলা। যদি তুমি একটা করে চ্যাপ্টারও বাদ দাও, তার মানে হচ্ছে তুমি একটা উইক ফাঁকা পেয়ে যাচ্ছ। সো তোমার যদি কোথাও গ্যাপ পড়ে যায় আসলেও, তাহলে তোমার চিন্তা করতে হবে আমি সামনে কোথায় গ্যাপটা দিব বা আমি ব্রেক দিব। ওই চ্যাপ্টারটা আমি পড়বই না, ওই টপিকে আমি হাতও দিব না। ওই টাইমে ইউ গো ব্যাক অ্যান্ড তোমার যা যা গ্যাপ আছে পূরণ করো, এবং পূরণ করার পরে আবার নতুন থেকে শুরু করো। সাধ্যের বাইরে গিয়ে তুমি যদি অ্যাটেম্প নাও, ওই যে বললাম এটা তোমার জন্য ব্যাকফায়ারই করবে। তোমার ভাইয়া যেটা বললো এতক্ষণ ধরে, ওই টার্গেট ফিল আপ করো, আর কোথায় গ্যাপ দিবা সেটা আগে থেকে বুঝে আগাও, লোভ সংবরণ আর করো। ইভেনচুয়ালি একটা জিনিস বাবলা, এটা না বললেই না, ওদের কিন্তু আমরা আসলে আমরাই কিন্তু ওই সুযোগটা রাখছি। ওদের 4 উইক পর পর আমরা যে রিটেন স্পেশাল রাখছি, খুব স্বাভাবিকভাবে যেটা রিটেন স্পেশাল উইক, একই সাথে তো বাংলার এবং ইংরেজির উভয়েরই রিটেন স্পেশাল উইক। এখন একটা জিনিস যদি আমি চিন্তা করি আসলে, যে একটা স্টুডেন্ট যখন যে উইকে শুধু রিটেন স্পেশাল আছে, ওর উইকলিতে শুধু রিটেন স্পেশালের উপর পরীক্ষা হবে, রিটেনের জন্য তো নিশ্চয়ই সপ্তাহের 6 দিন ব্যয় করবে না। তাহলে ওই উইকটা পুরাটাই কিন্তু আগের পিছনের পড়াগুলো রিভিশন করার জন্য, যেখানে যেখানে গ্যাপ ছিল সেটা কভার করার জন্য ওর কিন্তু সময় এবং সুযোগ দুইটাই থাকবে, তাই না? সো এভাবে করে গুছাইতে পারলে ডেফিনেটলি ওরা ভালো করবে। তো আমার কাছে কাউসার ভাইয়ার জন্য আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে ম্যারাথনের মতন যদি উইকলি এক্সামের প্রশ্নগুলো নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সলভ করা যেত। তো যেহেতু ওরা বোধহয় খেয়ালই করে নাই, ওদের তো আসলে উইকলির সলভ ক্লাস আলাদাভাবে হচ্ছেই, বিস্তারিত আলোচনা। তারপরে ভাই আপনি আপনার মুখ দিয়ে একটু বলেন। না, আমি আমার মুখ দিয়ে বলবো তো লাঠি নিয়ে বলা লাগবে, বড় লাঠি লাগবে আমার। কারণ কালকে আমি ম্যারাথন ক্লাসে ফোন ওপেন করে তারপরে তোমাদেরকে দেখাইছি, মনে আছে? ওরা জিকে হাইলাইটস হচ্ছে জানে না। আচ্ছা, হ্যাঁ, জিকে হাইলাইটস হচ্ছে এটা জানে না। আমি ফোন ওপেন করে ক্যামেরার সামনে নিয়ে ভিডিও বের করে দেখাইছি যে এটা জিকে হাইলাইটস ইত্যাদি ইত্যাদি। সো অনলাইনের বাচ্চারা বলতেছে আমাদেরকে রিসেন্ট জিকের বই দিচ্ছে না, আমরা কি করে পাবো?
তো তোমরা ভর্তি হয়েছো অনলাইনে, ম্যাটেরিয়ালস পাচ্ছ না, সেক্ষেত্রে আমি তোমাদেরকে শিখাইছি যে তুমি ওটার পিডিএফটা নামায় নিয়ে পড়বা। কারণ এরা যে কি হাইলাইটস হচ্ছে এটা জানিই না, ওখান থেকে পিডিএফ নামায় পড়বে এটাও জানে না। তা আমরা আর কি দিয়ে তোমাকে কিভাবে কমিউনিকেট করলে তুমি সব জানতে পারবে। ভাইয়া গত বছরের একটা স্টুডেন্টের কথা আমার এখনো মনে পড়ে, যে ও বলতেছিল যে শুধু জিকে হাইলাইটস দেখে ও প্রায় 14টা না 15টা প্রশ্ন কমন পাইছে, জাস্ট ও এই ভিডিওগুলো একদম হুবহু overview আসছে। দেখে গেছে। ওখান থেকে হুবহু ছিল এই Exactly, প্রশ্নগুলো। হ্যাঁ হ্যাঁ। সো তুমি এই যে তোমাদের সলভ ক্লাস হচ্ছে উইকলি, তোমার জিকে হাইলাইটস হচ্ছে, এটাকে তুমি নামায় নিয়ে পিডিএফটা সুন্দর করে পড়ে ফেলো, একদম। দেখবে তোমার প্রিপারেশন হবেই। কিন্তু তোমরা কি করো, তোমরা সারাক্ষণ হতাশায় থাকো, খালি ভাইয়াদের বলে প্রশ্ন করব। ভাইয়া দিন শেষে পরীক্ষা হয়ে গেলে তুমি যদি চান্স না পাও, তাহলে এসব জিনিস দিয়ে তো লাভ নাই, পড়তে হবে, কাজ করতে হবে। আচ্ছা ভাই, আমার জাস্ট লাস্ট একটা ছোট্ট বিষয়, এটার বেশ কয়েকজনের প্রশ্ন, যে অনেকে বলতেছে ভাইয়া আমার মূল টার্গেট ঢাকা বিশ্ববিদ্যালয় না, আমি এখন এই যে অলরেডি 1 মাসের কাছাকাছি চলে যাচ্ছে, কেউ যদি আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেইনলি টার্গেট করি, রাজশাহী যদি টার্গেট করি, ধরে নিচ্ছি ওরা ঢাবিতে পরীক্ষা দিবে না, তাহলে সেকেন্ড টাইমারদেরও হ্যাঁ এক্স্যাক্টলি সেকেন্ড টাইমারদেরও। তো প্রথম কথা, সেকেন্ড টাইমারদের রিটেনের প্রতি খুব জোর দেওয়ার দরকার আছে কিনা, এই জায়গায় আমার একটা সতর্কতার জায়গা আছে, যে আপাতত আমরা জানি যে খুলনা বিশ্ববিদ্যালয়ে তো অলরেডি রিটেন আছে, সেকেন্ড টাইমাররা সেখানে দিতে পারবে। এবং দ্বিতীয় যে কথা, গত বছর আমরা বেশ কিছু বিশ্ববিদ্যালয়কে বলতে শুনেছিলাম যে এবছর তাদের পরীক্ষায় রিটেন আসতে পারে। সুতরাং এইটা চিন্তা করে হ্যাঁ, তুলনামূলক জোর অবশ্যই কম দিতে পারে, কিন্তু একেবারে ছেড়ে দেয়া কিন্তু কখনোই বুদ্ধিমানের কাজ হবে না। সো মোটামুটি একটা প্র্যাকটিস চালায় যাওয়া উচিত। আর দ্বিতীয় যে কথাটা, অন্যান্য বিশ্ববিদ্যালয় যারা টার্গেট করতেছে, হ্যাঁ অবশ্যই তোমরা তোমাদের মতন করে ওই মানে যে বিশ্ববিদ্যালয়টা তুমি টার্গেট করতেছো সেটার প্রশ্ন ব্যাংকটা সলভ করে ওইটার প্যাটার্নটা বুঝতে পারো। তবে এটা যে তোমাদের মনের মধ্যে আসতেছে, আমি ইভেন কয়েকজনকে এরকম দেখতে শুনছি যে তোমরা কি তাহলে মানে এই এখন নাকি আমাদের ক্লাসগুলো মূলত ঢাবি কেন্দ্রিক ক্লাস হচ্ছে, এটা কিন্তু পুরোপুরি ভুল ধারণা। হ্যাঁ অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবার স্বপ্নের জায়গা, আমরা প্রথমত এটাকে কেউ যদি এটা বলে হ্যাঁ যে ঢাবি কেন্দ্রিক, আমি তাকে বলবো আমরা একটা ক্লাসে কি টপিক পড়াইলাম ওটার পিডিএফটা তুমি নাও, হ্যাঁ ভিডিওটা দেখো, এবং ওই টপিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চিটাগং, গুচ্ছ সমস্ত জায়গায় তুমি দেখো, আমার ওই জায়গাগুলো যেগুলো আমি পড়াইলাম সব জায়গায় আমি টাচ করছি। ইভেন্চুয়ালি আমরা যে তো স্লাইডে প্রশ্নগুলো বিগত আসছে, বছরের প্রশ্ন রাখি, যে প্রশ্নগুলো অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আসছে সেগুলো আমি তোমার পড়াইছি কিনা, আলাদা করে সলভ ধরে গেছি কিনা হ্যাঁ, তুমি হ্যাঁ। তো দেখো। সুতরাং এটা ভাবার কোনো সুযোগই নাই, ইটস এ মাদার প্রিপারেশন, এটা তোমার সবই হবে। তুমি ধরে যাও। হ্যাঁ সেই ক্ষেত্রে যেই তুমি যদি মনে করো যে না ঠিক আছে এই 2-1টা টপিক ঢাবিতে আসে, মেবি চট্টগ্রামে আসে না, মেবি কথা রাজশাহীতে আসে না, যদি এমন কোনো টপিক নাই, কারণ ঢাবিতে এমসিকিউ 15, বাকি সব জায়গায় 25, 30, 35, সুতরাং ঢাবিতে আসে এমন টপিক অন্যখানে আসবে না এমনটার কোনো সুযোগই নাই। সুতরাং তারপরেও যদি তোমার কাছে মনে হয়, বাবলাও বারবার বলেছে যে তুমি তো তোমার স্মার্ট প্রিপারেশনে কিছু জিনিস তোমার মতন করে স্কিপ করতেই পারো, তো সেটা স্কিপ করে ফেলো। কিন্তু ওভারঅল আমরা যেভাবে গাইডলাইন দিচ্ছি এভাবে পড়ে গেলে শুধু ঢাবি না, যে কোনো বিশ্ববিদ্যালয়ের জন্যই তোমার প্রিপারেশন কিন্তু হয়ে যাবে, আমরা নিশ্চিতভাবে বলতে পারি ইনশাল্লাহ। তো আমার মনে হয় ওদের বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়ে ফেলছি, চলে আসছি একদম আমরা আলোচনা শেষ করতে পারি আর কি। শেষ কথা হলো আমরা তোমাদের পাশে আছি, তোমাদের সমস্যাগুলো নিয়ে দরকার হলে আমরা আবার বসবো। অবশ্যই কিন্তু একটা কথা তোমাদেরকে মনে করে দিয়ে যাই, যতক্ষণ পর্যন্ত অ্যাডমিশন টেস্টে তুমি নিজে একজন ফিলোসফার না হবা, ততক্ষণ তোমার বিপদ কাটবে না। সো তোমার ফিলোসফার হইতে গেলে কি করা লাগবে, আবারও মনে করে বিগত বছরের প্রশ্নগুলো আবার 1-1.5 ঘন্টা করে দেখো, কোথা থেকে আসছে, কিভাবে আসছে, তোমার কোন জিনিস ছেড়ে দেওয়া উচিত, কোন জায়গায় তোমার বেশি জোর দেওয়া উচিত। এবং ওই যে তোমাদের বাবলা ভাইয়ের কথা এবং সিফাত ভাইয়ের কথাকে এক জায়গায় করে বলবো যে তুমি কতটুকু ক্ষমতা আছে এটাকে কনজিউম করা শেষ পর্যন্ত, এবং তোমার কত নম্বর লাগে। তুমি যদি 100 পাইতে চাও তাহলে শেষ পর্যন্ত লবডঙ্কা হবে। এই জন্য এই জিনিসগুলোকে নিয়ে নিজে আবার একটু বসো, 1-2 ঘন্টার সময় তোমাকে আবার তুমি দাও, দিয়ে তোমার একটা ফিলোসফি ক্রিয়েট করে তুমি জার্নিটাতে আগাও। আর আমরা আছি, আমরা আবার বসবো, আবার কথা বলবো, আমরা তোমার সমস্যাগুলোকে শুনবো। তবে দিন শেষে কাজটা তোমারই করা লাগবে, যোদ্ধা যেহেতু তুমি, ট্রেনিংটা তোমারই নেওয়া লাগবে। কৌশলী হও, হার্ডওয়ার্ক করো, তবে স্মার্টলি। আমরা তাহলে বিদায় নিতে পারি নাকি? ভালো থাকো সবাই, আবার কথা হবে। আল্লাহ তোমাদের সবকিছুকে সহজ করে দিক। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।